জি জি স্যার। স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, আমাকে একটা সালাম জিনিস আলাইকুম স্যার, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম। আমাকে একটা জিনিস হেল্প করে দেখেন তো, কোনটাতে ভালো শোনা যাচ্ছে শুধু সেটা বলবেন। আগেরটা বেটার না এটা বেটার? কারণ অনেকে নাকি শুধু আমার কথা, আমি তখন ল্যাপটপে বসছি, ল্যাপটপে অনেক সময় একটু প্রবলেম হয়। হ্যাঁ, আমি মোবাইল থেকেও করছি, আমি মোবাইল থেকে করলে বেটার না ল্যাপটপে বেটার, সেটা একটু আমাকে জানাবেন শুধু। এটা এটা ঠিক আছে স্যার। ঠিক এটা আছে ঠিক আছে, ল্যাপটপ ঠিক আছে? জি স্যার, এখন শোনো তো? সাউন্ড জি কেমন স্যার, আসছে? একদম ক্লিয়ার সাউন্ড। ওকে, তাহলে আমরা এখানেই শুরু করি। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসিভার। এই রিসিভার শব্দটা থেকেই তো আপনারা বুঝতে পারছেন আসলে বিষয়টা কি। রিসিভার, যিনি রিসিভ করবেন, যিনি রিসিভ করে এটা রাখবেন, কে রিসিভ করবেন? আদালতের একজন অফিসার, আদালতের একজন অফিসার দ্যাট অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট। The officer may be a lawyer, the officer may be a judicial officer, the officer may be an any others government employee or any other responsible person of the society. ঠিক আছে? তাহলে একজন রিসিভার কে কে অ্যাপয়েন্টমেন্ট করবে? আদালতে অ্যাপয়েন্টমেন্ট করবে। উনি কে হবেন? উনি একজন লয়ার হতে পারেন, উনি একজন জুডিশিয়াল অফিসার হতে পারেন, উনি একজন সরকারি কর্মকর্তাও হতে পারেন, উনি একজন আহ, এলাকার একজন আপনার রেসপন্সিবল পার্সন, সোসাইটির একজন রেসপন্সিবল পার্সনও হতে পারে। তাহলে এই রিসিভারের বিষয়টা আপনার মনে রাখতে হবে, রিসিভারটা আদালতের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়, চাইলে রিসিভার নিয়োগ করা যায় না। এটা রিসিভারটা নিয়োগ করবে কোর্ট। কোথায় কি জন্য রিসিভার নিয়োগ করবে বলেন তো? রিসিভার নিয়োগ করবেন যে যদি কখনো প্রয়োজন হয়, যদি আপনি একটু ইয়ে করেন, মিউট করেন রিনা খানম, আপনার ইয়েটা একটু মিউট। হ্যাঁ, আমি তো আমার তো হোস্ট, আপনি একটু মিউট, হ্যাঁ কষ্ট করে একটু মিউট করে রাখেন, নাহলে অনেকের একটু ডিস্টার্ব হয়। আচ্ছা, এখন রিসিভার কি জন্য নিয়োগ করবে? আপনাকে একটা কথা মনে রাখতে হবে, বা আদালত যে কাজগুলো করবে, দ্য কোর্ট, হ্যাঁ, অ্যাক্টিভিটিস, there must be a reasonable acceptable ground, there must be some permanent any kind of necessity। যে কোনো প্রয়োজনে আদালত আহ, আপনার আহ, তার আদেশগুলো দিয়ে থাকে। এমনি শুধু শুধু তার রিসিভার নিয়োগ করবে না, রিসিভার নিয়োগ করবেন যেখানে প্রয়োজন। কোথায় প্রয়োজন? কোথায় প্রয়োজন হচ্ছে, আমি জাস্ট সিম্পলি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার এমন কিছু প্রপার্টি, যে প্রপার্টিতে আপনার ইন্টেরিয়ম বেনিফিট আছে, যে প্রপার্টিতে একটা ইনকাম সোর্স আছে, যে প্রপার্টিতে একটা যে কোনো আর্নিং সোর্স আছে, সেই সব প্রপার্টিতে সাধারণত আদালত রিসিভার নিয়োগ করে থাকে। যেমন ধরেন একটা ফ্যাক্টরি নিয়ে দুই পার্টনারের মধ্যে একটা মামলা সৃষ্টি হলো। মামলা সৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে ফ্যাক্টরিটা এক পার্টনারে বলল যে ফ্যাক্টরি থেকে একটা উৎপাদন হয় ভালো, সেই উৎপাদনের ভালোর মধ্যে থেকে ক্যাশ বেনিফিটের 50% বেনিফিট আমি পাবো, কিন্তু আমার পার্টনার সে বেনিফিটটা আমাকে দিচ্ছে না। কারণটা হচ্ছে এই সো এন্ড সো এন্ড সো। কিন্তু ওদের ভিতরে মামলা হলো, মামলা হওয়ার কোর্টকে এক পার্টনার দরখাস্ত দিয়ে বললো এই ফ্যাক্টরিতে একজন রিসিভার নিয়োগ করা হোক, যিনি এই ফ্যাক্টরি যে বিজনেসটা দেখবে এবং এটার অ্যাকাউন্টসটা হিসাব করে, সেটা লাভ লোকসানটা কোর্টের কাছে হিসাব দিবে এবং নিজে সে কাস্টোডিয়ান হিসাবে সেই ইয়েটা থাকবে। তাহলে যখন উনি ফ্যাক্টরিটার কোর্টের মাধ্যমে একজন অফিসার হিসেবে অ্যাপয়েন্ট হলো সেই কার্যক্রম দেখার জন্য, তখন হি এজ এ রিসিভার। তেমনি বাড়ি ভাড়াতে যদি বিল্ডিং নিয়ে যদি চার ভাই বোনদের ভিতর মামলা চলে, বা যে ওনাকে ভাড়াটা না দিতে, কিন্তু উনি তো ভাড়াটার দাবিদার, বড় ভাই চাইবেন ছোট ভাই ভাড়া না পায়, ছোট ভাই চাইবেন মেজো ভাই না পাক, তো অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়। সেক্ষেত্রে প্রবলেম গুলো সলভ করার জন্য কোর্ট একজন রিসিভার নিয়োগ করে দেয়, নিউট্রাল পার্সন। রিসিভার ইজ এ নিউট্রাল পার্সন অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট। তো এই যে অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট হওয়ার পরে রিসিভার কি করবেন, সেটা দখলে নেবেন। দখল নেওয়ার পরে সেটা যা যা করতে হবে এগুলো আমরা একটু পরে আমরা আলোচনা করবো। হ্যাঁ, তো তাহলে রিসিভারের নাম্বার ওয়ান হচ্ছে আদালতের একজন নিযুক্তি অফিসার বা আদালত কর্তৃক নিযুক্ত একজন ব্যক্তি, যিনি আইনজীবী হতে পারেন, যিনি একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, বা একজন সমাজের সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হতে পারেন, যাকে আদালত নিয়োগ করবেন বিরোধীয় সম্পত্তিতে মামলা চলাকালীন সময় পর্যন্ত সেই প্রপার্টিকে যথাযথ আদালতের নির্দেশ মতো পরিচালনা করার জন্য উনি অ্যাপয়েন্টেড হয়, তাকেই আমরা রিসিভার বলবো। দ্যাটস অল। ঠিক আছে, এখন আসেন রিসিভারের নিয়োগের উদ্দেশ্যটা কি। রিসিভার কেন নিয়োগ করা হয়? হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ অ্যাপয়েন্টিং রিসিভার? হোয়াই এ কোর্ট অ্যাপয়েন্ট এ রিসিভার? ঠিক আছে, তাহলে দেখেন
রিসিভারের নিয়োগের উদ্দেশ্যটা কি? আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু চা খাচ্ছি। আমি আসলে কোর্ট থেকে এসেই আপনাদের সাথে বসে গেছি। আপনি দেখেন আমার সাদা শার্টটা এখন আমার সাথেই আছে। তো আমি নো প্রবলেম স্যার। হ্যাঁ, আমি চা খেতে খেতে আপনার সাথে খুব গল্প করে করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। জি আমি স্যার, ইটস ওকে আপনাদের স্যার। ইনশাল্লাহ না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আগে আমার লেকচারটা শেষ করব, আপনাদের সময় দিব। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে সেই জায়গায় কোয়েশ্চেন মার্ক দিয়ে আমাকে সময় দিব, তখন আমাকে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন দেখেন, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য রিসিভার, কখন এটার অবজেক্টটা কি, এবং হোয়েন এ কোর্ট অ্যাপয়েন্টেড রিসিভার। এটা কিন্তু প্রশ্নটা বলে দিলাম আমি, কখন একটা আদালত একজন রিসিভার নিয়োগ করেন, বা রিসিভারের নিয়োগের উদ্দেশ্যটা কি, দুটো সেম। রিসিভার নিয়োগের উদ্দেশ্যটা কি, বা কোর্ট কখন রিসিভার নিয়োগ করেন। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে টু প্রিজার্ভ অর মেনটেইন দ্য প্রপার্টি। টু প্রিজার্ভ দ্য মেনটেইন দ্য প্রপার্টি। দেখেন, ডিসপিউটেড প্রপার্টি কে মেনটেইন করা। সামটাইমস এই রিসিভারটা নিয়োগ হয় ক্ষণিকের জন্য হতে পারে, আবার মামলা ফুল চলাকালীন সময় হতে পারে। ক্ষণিকের জন্য হতে পারেও কেন বলছি, যে প্রপার্টি সংরক্ষণের জন্য এই রিসিভারটা নিয়োগ করা হয়। একটা মামলা হলো, আমি প্রথমে মামলা চলাকালীন সময়টা বলছি। ধরেন একটা প্রপার্টি, 5 তলা একটা বিল্ডিং, দুই ভাইয়ের ভিতরে জায়গা, বাবার প্রপার্টি, দুই ভাইয়ের ভিতরে মামলা চলছে। দুই ভাইয়ের ভিতরে মামলা চলার পর দুই ভাইয়ের ভিতরে মামলা চলছে, দুই ভাই বললো যে আমরা এক ভাই ছোট ভাই গিয়ে মামলা করলো কোর্টে, বললো যে আমি এখান থেকে অর্ধেক পাবো, আমরা দুই সন্তান বাবার, সুতরাং আমি 5টা ফ্ল্যাট পাবো, ও 5টা ফ্ল্যাট পাবে। আর যেখানে 6 ঘন্টা সম্পত্তি আছে, নিচে ল্যান্ড আছে, প্লেন ল্যান্ড, তার ভিতর আমি 3 ঘন্টা পাবো, উনি 3 ঘন্টা পাবে, আমার বড় ভাই 3 ঘন্টা পাবে। স্যার তাহলে আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে স্যার। সাউন্ড ডিস্টার্ব হচ্ছে? স্যার মানে সাউন্ডটা জোরে আসছে না। আমার কাছে তো ঠিক আছে স্যার। স্যার আমরা দেখতে আমার কাছেও ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। না, আমিও একটু দূরে সরে গেছি, এই জন্য হতে পারে। আমি একটু দূরে সরে গেছি, না তো স্যার এই ঠিক জন্য আছে, ফোন ঠিক আছে স্যার। আমি একটু উঁচু না করে স্যার, গেলাম। ঠিক আছে স্যার। না স্যার, ওনার সমস্যা মনে হয়। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। শুনেন, বলছি, আর অনেক সময় আমি 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 আমার ইয়েটা বন্ধ করে দিই, তাহলে আপনার সাউন্ডটা শুনতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখেন, এই যে বিল্ডিংটা যখন আপনার দুই ভাইয়ের মধ্যে যখন আপনার মামলা হলো, দুই ভাইয়ের ভিতরে 10টা ফ্ল্যাট, ধরেন দুইটা ফ্ল্যাটে স্বাভাবিকভাবে আপনারা জানেন, আমিও জানি, শোনা যাচ্ছে না, সাউন্ড এখন শোনা যাচ্ছে না। সবার কি একই প্রবলেম? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। মিউট হয়ে গেছে মনে হয় স্যার। কারো থেকে শোনা যাচ্ছে না। সাউন্ড শোনার জন্য স্যার আড়ালে চলে গেছে, সাউন্ড চলে গেছে। কিছু শোনা যাচ্ছে না, এখন সবাই শুনতেছে না। কিছু শোনা যাচ্ছে না। আমরা তো কিছু শুনতেছি না। স্যার কই? স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, আসবেন মনে হয় আবার। ডিসকানেক্ট হয় না, স্যার আছে কিন্তু। হচ্ছে জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। সরি, আই এম এক্সট্রিমলি সরি। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, আমি শুরু করি, আমি সময় নষ্ট করছি না, আবার শুরু করছি। সরি, আমি সময় নষ্ট করছি না, আমি আবার আরম্ভ করছি। সেটা হচ্ছে, হ্যাঁ, আমি আবার আরম্ভ করছি, আপনারা শুনেন। তাহলে এই রিসিভার যখন নিয়োগ করবে, রিসিভার নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোর্ট কিছু কিছু বিষয় মেনটেন করবে, কিছু বিষয় দেখবেন। তাহলে দেখবেন কি প্রথম উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্যটা হলো সেই বিরোধী সম্পত্তিকে সংরক্ষণ করা। দেখেন, আদালত হচ্ছে আমাদের সোসাইটির অভিভাবক। আমরা যখন কোনো একটা, এখন আবার ইলেকট্রিসিটি আসছে, এখন কি শুনতে কি সমস্যা হচ্ছে? আপনাদের শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এই অবস্থা আছে, ইলেকট্রিসিটি যে একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। আমি দুটোই ওপেন করে রাখছি, আমি দুই দিক থেকে ক্লাস নিচ্ছি। রাখেন, যেটা থাকে সেটা থাকে। তাহলে স্যার যেটা মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করতেন স্যার, ওটা কন্টিনিউ করলে তাহলে স্যার। মোবাইল ডাটা দিয়ে করছি, এখন মোবাইল ডাটা দিয়ে
আমার কম্পিউটার ল্যাপটপে কথা মানে বন্ধ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ করবো। দুটো জয়েনিং ডিস্টার্ব আরো। এই যে কোর্টের আসলে আমার নিজেরও খুব হচ্ছে, মানে এই ক্লাসের মাঝে যদি এরকম ইলেকট্রিসিটি চলে যায় বা পেইন হয়, এটা সমস্যা যায় আমার জন্য, বুঝছেন? আপনাদের জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। আচ্ছা, এই যে আপনার যে কোর্টের যে একটা যে কি উদ্দেশ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট করবে, রিসিভার অ্যাপয়েন্ট করবে, সেটার জন্য যে বিষয়টা দেখতে হবে, কোর্ট যে বিষয়টা দেখবে, কোর্ট দেখবেন আপনার এই যে প্রপার্টি যেটা কোর্টের কাছে বিরোধী হিসেবে আসছে, সেই প্রপার্টিটা সংরক্ষণ করার প্রয়োজন আছে কিনা। কেন প্রয়োজন এটা অনুভব করবে একটা দেখে, কারণটা হচ্ছে যে কোর্টে যখন আপনার এই প্রপার্টি আসবে, স্বাভাবিকভাবে আমাদের সোসাইটির অভিভাবক কে? আমাদের সোসাইটির অভিভাবক হচ্ছে কোর্ট। কোর্টকে যখন কোনো বিষয় আসবে, কোর্টের দায়িত্ব হচ্ছে সেই প্রপার্টিটা বা যে বিরোধীয় যে বিষয়টা সেটাকে সংরক্ষণ করে রাখা এবং সেটা লুক আফটার করা। আপনারা জানেন, আপনাকে যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব দিয়ে বললো যে এই বিষয়টা, এই বইটা আপনাকে দিলাম, এই বইটা আপনার যাকে, এই বইটা আপনার যার মনে হবে আপনি বিরোধটা মীমাংসা করে সেই বইটা তাকে দিবেন। স্বাভাবিকভাবে আপনি যখন অভিভাবক হিসেবে সেই বইটা হাতে নেবেন, আপনার কাছে মনে হবে যে ইটস মাই রেসপন্সিবিলিটি। কোর্টের কাছে যখন কোনো একটা বিরোধী বিষয় যায়, তখন কোর্ট চিন্তা করে ইটস মাই রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য প্রপার্টি এন্ড টু মেনটেন দ্য প্রপার্টি। তো সেক্ষেত্রে অনেক সময় কিছু বিরোধের বিষয় খুব স্পষ্ট দেখা যায়, কিছু বিরোধের বিষয়গুলো খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। যেমন একটা বাবার সম্পত্তি, আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো না আমাকে? যেমন একটা বাবার সম্পত্তি, 5 তলা একটা বিল্ডিং, 6 ঘন্টা প্রপার্টির উপর একটা প্রপার্টির উপর 5 তলা বিল্ডিং আছে, যেখানে 10টা ফ্ল্যাট আছে। ছোট ভাই গিয়ে কোর্টে মামলা করলো, বড় ভাই যখন ছোট ভাইকে ভাড়া দিচ্ছে না, প্রপার্টি বুঝিয়ে দিচ্ছে না, ছোট ভাই গিয়ে কোর্টে মামলা করলো, একটা পার্টিশন মামলা। স্বাভাবিকভাবে স্পষ্ট দৃষ্টিতে দেখা যাচ্ছে যে পার্টিশন মামলায় 10টা ফ্ল্যাটের মধ্যে 5টা ফ্ল্যাট ছোট ভাই পাবে, 5টা ফ্ল্যাট বড় ভাই পাবে। 6 ঘন্টা সম্পত্তির মধ্যে 3 ঘন্টা বড় ভাই ছোট ভাই পাবে, 3 ঘন্টা বড় ভাই পাবে। তাহলে এই যে বড় ভাই পাবে বা ছোট ভাই পাবে, যে একটা ডিভাইডেশনের একটা যে রুলস, এটা আমরা সবাই জানি। এখন ছোট ভাই এসে তার কাছে আশ্রয় নিল, অভিভাবকের কাছে আশ্রয় নিল। তার অভিভাবককে তার বড় ভাই তুল্য, পিতা তুল্য বড় ভাই ছিল, কিন্তু বড় ভাই যখন দিচ্ছে না, তার উপর অভিভাবক হচ্ছে কোর্ট। কোর্টের কাছে এসেছে প্রার্থনা, ইওর অনার, আমি আমার প্রপার্টি পৃথক পার্টিশন, আমি আমার প্রপার্টি পৃথকভাবে বুঝে পেতে চাই। কোর্ট দেখলেন, দেখার পরে কোর্টটা মামলা গ্রহণ করলেন। ছোট ভাই আরেকটা পিটিশন দিল, পিটিশন দিয়ে বললো, ইওর অনার, আমার বাবা মারা গেছে আজকে 5 বছর। এই 5 বছর পর্যন্ত এই প্রপার্টির কোনো ভাড়া আমার ছোট বা বড় ভাই আমাকে দেয় না। হ্যাঁ, আমাকে কিছু হাত খরচ দেয়, 5,000 6,000 হাত খরচ দেয়, বাট এই প্রপার্টিতে যে ভাড়া পায়, সে ভাড়ার পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, যার মধ্যে 50,000 টাকা হচ্ছে আমার প্রাপ্য। কিন্তু বিগত 5 বছর ধরে আমার ভাই শুধু আমাকে 10,000 টাকা হাত খরচ দেয়, 40,000 টাকা দেয় না। তাহলে আমি ডিপ্রাইভ হয়েছি 5 বছর। ওনাকে এতবার বলার পর উনি দিচ্ছেন, আমি করতাম না। এই মামলাটা কয়দিন চলবে আমরা জানি না, কিন্তু মামলা চলাকালীন পর্যন্ত এই প্রপার্টি থেকে যে ইনকামটা হয়, যে ইনকামটা আসে, সেই ইনকামটা কালেকশন করার জন্য একজন রিসিভার নিয়োগ করা হোক। রিসিভার নিয়োগ করা হোক, পরবর্তীতে গিয়ে রিসিভারের হিসাব অনুযায়ী আমাকে আমার প্রপার্টি বুঝিয়ে দেওয়া হোক। কেন রিসিভার নিয়োগ করা হোক সেটা আপনি এক্সপ্লেইন করলেন, যে মামলা নিষ্পত্তির পরে যখন দেখা যাবে যে আমি প্রপার্টি যথাযথভাবে ভাগ পেয়েছি, পার্টিশন পেয়েছি, সেক্ষেত্রে দেখা যাবে ততদিনই আমার অর্থনৈতিক যে ক্ষতি, সেটা আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ 5 বছর 10 বছর যে মামলাটাই চলুক না কেন, সেখানে তো একটা ভাড়া আসবে। ভাড়া দিয়ে তো ভাড়া না দিয়ে বসে থাকবেন না, অবশ্যই ভাড়া দিবেন। তাহলে আমার বড় ভাই যদি সেই ভাড়াটা এনজয় করে, তাহলে আমার কিছু ইয়ে থাকবে না। হয়তো বা বড় ভাইকে নির্দেশ দেওয়া হোক আমাকে 50% ভাড়া বুঝিয়ে দিতে, নয়তো একজন রিসিভার নিয়োগ করা হোক, তিনি পুরো টাকাটা বুঝে নিয়ে আমার বড় ভাইয়ের অংশটা বড় ভাইকে দিয়ে, প্রয়োজনে আমার অংশটা কোর্টের কাস্টডিতে রাখ, সেটাও বলতে পারেন। বা বলতে পারেন যে যেহেতু আপনি কোর্টে আসছেন, আপনি কতটুকু প্রপার্টি পাবেন না পাবেন সেটা হচ্ছে পরের ব্যাপার। বা
বলতে পারেন যে আমার অংশ আমাকে বুঝিয়ে দিতে পারেন। সাধারণত আপনার অংশ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে না, ওনার অংশ ওনাকে বুঝিয়ে দেওয়া হবে না। এটা কোর্টের যে অ্যাপয়েন্টেড অফিসার থাকবেন তিনি কালেকশন করে নিজের কাছে রাখবেন। মামলা নিষ্পত্তির পরে কোর্টের কাছে একটা হিসাব থাকবে, মামলা নিষ্পত্তির পরে সেটা কোর্টে ডিভাইড করে দিবে, ভাগ করে দিবে। এখন এই যে এটা হচ্ছে যেখান থেকে প্রপার্টির ইনকাম হয় সেটা, আর যেখান থেকে ইনকাম হয় না সেখানে যদি আপনি রিসিভার চান রিসিভার দিবে, কখনোই রিসিভার দিবে না। কারণ রিসিভারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কোর্টের তত্ত্বাবধানের জন্য একজন ব্যক্তি প্রয়োজন, সেক্ষেত্রে কোর্ট রিসিভার দিবেন। যেন তেন প্রপার্টিতে আপনি রিসিভার দিবেন। একটা খেলার মাঠ নিয়ে মামলা হচ্ছে বা একটা ল্যান্ড নিয়ে মামলা হচ্ছে, এখন প্লেন ল্যান্ডে যদি বলে রিসিভার দেওয়ার জন্য কোর্ট কখনোই, হ্যাঁ এমন হয়, একটা এগ্রিকালচারাল ল্যান্ড নিয়ে মামলা হচ্ছে, সে এগ্রিকালচারাল ল্যান্ড ধরেন 5 কানি, 5 কানির ভেতরে ধান লাগানো হয়েছে, আপনারা জয়েন্টলি ধান লাগিয়েছেন, কিন্তু দেখা গেল মামলা চলতে চলতে ধানটা পেকে গেল, ধানটা কাটার সময় এসছে, এখন ধানটা কাটবে, বাদী পক্ষ কাটবে না বিবাদী পক্ষ কাটবে, দে আর কনফিউজড। কিন্তু দেখা যাচ্ছে দোনো পক্ষই এখানে একটা অংশ পাবে, তাহলে কত অংশ পাবে এটা কিন্তু এখন ডিসাইড হয় না। তাহলে কোর্ট সেক্ষেত্রে যে কোনো একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট বলতে পারে যে আমি একজন রিসিভার নিয়োগ করলাম, যার তত্ত্বাবধানে এই ধানগুলো কেটে যথাযথভাবে গোলায় ভরা হবে, গোলায় ভরা রাখতে পারেন, বা সেটা বিক্রি করে সে টাকাটাও কোর্টের কাস্টডিতে রাখতে পারে, যে কোনো একটা কাজ করতে পারে, মানে যেটা কাজ প্রয়োজন সেই কাজটাই করবেন। আর এমন তো না লয়ার তো আর গিয়ে ধান কাটবে না, ওনার বিষয়টা হচ্ছে ওনাকে অ্যাপয়েন্ট করবেন লুক আফটার করার জন্য। আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার মনে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা কেউ শুনতে পাচ্ছি না। এই আসে এই যায় এই আসে, এই নেট দিয়ে আমাদের কোর্টে বললো যে কোর্টে নাকি শুনানি করবে। শুনানি করতে গিয়ে দেখা যায় অনেক সময় কোর্ট নিজেই বিরক্ত হয়ে যায় যে আপনার সাবমিশনের সময় নেট চলে যায়, কথা বলার সময় নেট যদি চলে যায় মেজাজটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমি একটু স্পিড থাকার অবস্থা হঠাৎ করে ব্রেক করে। যাই হোক, এখন এই ক্ষেত্রেও কোর্ট শুধু ওই ধানটা কেটে গোলায় ভরা পর্যন্ত বা সেটা বিক্রি করে টাকাটা পর্যন্ত আপনার রিসিভার করবেন। এরকম কিছু বিরোধীয় প্রপার্টি থাকে যে বিরোধীয় প্রপার্টি গুলোতে রিসিভার নিয়োগ করার প্রয়োজন হয়। দ্যাট মিনস এই যে বিরোধীয় প্রপার্টি গুলোর যে তত্ত্বাবধান করার প্রয়োজনীয়তা হলে সেক্ষেত্রে আপনার কোর্ট রিসিভার দিবে, সব প্রপার্টিতে দিবেন। আপনি একটা প্লেন ল্যান্ডের ভিতরে গিয়ে বললেন যে ওনার এখানে একটা রিসিভার দেন, কোর্ট কোনোদিন দিবেন। যেখান থেকে আর্নিং সোর্স আছে, যেটা নেসেসিটি, যেমন আপনারা 2-4 বন্ধু মিলে আপনার মিশর থেকে 100 টন আপনারা আপনার মোসাম্বির ইম্পোর্ট করলেন, 100 টন মোসাম্বির ইম্পোর্ট করার পরে দেখা গেল সেই মোসাম্বিরের ভাগ বাটোয়ারা নিলে আপনার 4 বন্ধুর ভিতরে সমস্যার সৃষ্টি হবে। তাহলে এই 4 বন্ধু গিয়ে এক বন্ধু কি মামলা করলো, মামলা করার পর বললো যে আমি এই কোম্পানির এতটুকু পাবো, সুতরাং এই যে ইম্পোর্টেড গুডস এর মধ্যে 4 ভাগের 1 ভাগ আমার, এটা টাকা যতটুকু আসবে এটা আমি পাবো বলে একটা মামলা করছে। এখন এই মামলা নিষ্পত্তি না পর্যন্ত মোসাম্বির তো রাখা যাবে না, মোসাম্বির তো 2 মাস 3 মাস 4 মাস বা 5 মাস, এরপরে দেখলো নষ্ট হয়ে যাবে। শুধু মোসাম্বির কেন, এরকম অনেক গুডস, অনেক মালই আছে, গুডস আছে যেগুলো আনার পর 5-6 মাস পরে এটা নষ্ট হয়ে যায়। তো স্বাভাবিকভাবে তখন ওই এক বন্ধু গিয়ে ইয়ে দিয়ে বললো, দরখাস্ত দিয়ে বললো একটা এই প্রপার গুডসটা নষ্ট হয়ে যাবে, এই প্রপার্টিটা নষ্ট হয়ে যাওয়ার আগে কোর্ট এটাতে একটা রিসিভার নিয়োগ করে এটা নিলামে বা যে কোনো অবস্থায় বিক্রি করে কোর্টের কাস্টডিতে টাকাটা রিজার্ভ করা হোক, সেটা আবেদন করতে পারে। দ্যাট মিনস এটা এত কথা কেন বলছি, এত কথা বলছি এই কারণেই, দেখেন এক একটা এক এক সার্কুমেস্টেন্স। একটা হচ্ছে ভাড়া থেকে কালেকশন করা, যেটা সারা বছর মামলা চলাকালীন চলতেই থাকবে। আরেকটা বললাম ধানটা হচ্ছে টার্মিং, এক টার্মের জন্য আসবে, এক টার্মের ভিতরে আপনার যখনই টার্মটা আসবে তখনই আপনার ধানটার জন্য রিসিভার নিয়োগ হবে, তখন আবার ওইটা হওয়ার পরে রিসিভারটা চলে যাবে। আবার যখন আমি ইম্পোর্টেড গুডস এর কথা বললাম, তাহলে ওই ইম্পোর্টেড গুডসটার জন্য ওইটাকে প্রিজার্ভ করার দায়িত্ব, কারণ আপনি যে মামলা করছেন, মামলা করার কারণে, মামলা করার পেছনে, মামলা তো 1 বছর 2 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর অনেক বছর চলতে পারে, অতদিন পর্যন্ত প্রপার্টি বা এটার থেকে যে বেনিফিটটা আসে সে বেনিফিট থেকে তো আপনাকে বিতাড়িত করা যাবে না।
আপনি যদি 20 বছর মামলা চলেন না, দেখা গেলো 20 বছর পরে গিয়ে আপনি অর্ধেক ভাড়া পাচ্ছেন, তাহলে ওইখান থেকে 50,000 টাকা করে 20 বছর আপনার ভাড়া কত আসে এটা চিন্তা করেন। তো 20 বছর পরে যদি আপনার ভাড়া 20 বছর পর পর্যন্ত যদি আপনার ভাড়া, আপনার 20 বছর পর্যন্ত যদি আপনার ভাড়াটা পান, সেই 20 বছর পর্যন্ত যদি আপনার ভাই আপনার সে ভাড়াটা কালেকশন করতেই থাকে, 20 বছর পরে গিয়ে আপনাকে আবার আরেকটা মামলা উদ্ভূত হবে। কি মামলা? তার ভাইয়ের বিরুদ্ধে আবার মানি সুট করতে হবে। তো কোর্ট সবসময় চায় যে মাল্টিপ্লিসিটি যাতে কখনো মামলার আধিক্য না হয়, মামলা যাতে একটার মধ্যে থেকে সেটা শেষ হয়। সেক্ষেত্রে কোর্ট আপনার এই কারণে আপনার রিসিভারটা দিয়ে থাকে। তাহলে নাম্বার 1টা হচ্ছে যে যদি বিরোধী সম্পত্তির সংরক্ষণের প্রয়োজন দেখা যায়, সংরক্ষণের প্রয়োজন দেখা যায় সেক্ষেত্রে দেয়। আর 2 নাম্বারটা হচ্ছে যদি বিরোধী সম্পত্তিতে কোনো অভ্যন্তরীণ লাভজনক বিষয় থাকে, অভ্যন্তরীণ কোনো লভ্যাংশের ব্যাপার থাকে বা অভ্যন্তরীণ কোনো আয় থাকে, ঠিক আছে, অভ্যন্তরীণ কোনো আয় থাকে। 3 নাম্বারটা হচ্ছে আদালতের রায় কার্যকরার জন্য, আদালতের রায় কার্যকরার জন্য। স্বাভাবিকভাবে আদালতের রায় কার্যকরটা একটু আগে যেটা বললাম যে আপনার একটা প্রপার্টিতে আপনি যখন 5টা ফ্ল্যাট পাবেন, 5টা ফ্ল্যাটের ভাড়াটারও অধিকার হচ্ছে না আপনি ছোট ভাই, তাহলে সেই 5টা ওই 50,000 টাকারও আপনার একটা অধিকার আছে। সেই 50,000 টাকা কিন্তু ইনস্ট্যান্ট কোর্ট আপনাকে দিতে পারছে না বা আপনার ভাইকেও দিতে পারছে না। তাহলে রায়টা কার্যকর হবে মামলা নিষ্পত্তির পর। তাহলে যখন এই টাকাটা কোর্টের কাছে কাস্টডিতে থাকবে বা রিসিভার যখন কোর্টের অ্যাকাউন্টে জমা দিবে, তখন রায় কার্যকর করতে গিয়ে আপনাদের জন্য সুবিধা হবে, অনেক সুবিধা হবে। রায়টা কার্যকর করতে গিয়ে অনেক সুবিধার সৃষ্টি হবে। কেমনে? যে টাকাটা কোর্টে জমা আছে, এই 50 লক্ষ টাকার মধ্যে 25 লক্ষ টাকা বাদী পাবেন, 25 লক্ষ টাকা বিবাদী পাবেন, এবং আদালতের অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল। তখন সেই নির্দেশ অনুযায়ী আপনি অ্যাকাউন্টে জমা দিবেন, আপনার টাকাটা আপনাকে দিয়ে দিবেন। যদি ওটা যেহেতু কোর্টে রিসিভার জমা দিয়েছে বলে আপনি পেয়েছেন, যদি কোনো কারণে সেটা জমা না দিত কি হতো দেখেন, আপনার ভাইয়ের বিরুদ্ধে সেই 25 লক্ষ টাকার আরেকটা মামলা করতে হতো। তাহলে কোর্ট এই আদালতের রায় কার্যকর করার জন্য আপনার রিসিভার নিয়োগ দিতে পারে। তাহলে 3টা কারণ। একটা কারণ কি বললাম? একটা কারণ বলছি বিরোধী সম্পত্তি আপনার বিরোধী সম্পত্তি ইয়ে করার জন্য, আপনার তত্ত্বাবধান করার জন্য, হ্যাঁ, সংরক্ষণ করার জন্য, বিরোধী সম্পত্তি সংরক্ষণ করার জন্য। 2 নম্বর বলেছি বিরোধী সম্পত্তি কোনো আয় থাকলে, ঠিক আছে, বিরোধী সম্পত্তিতে কোনো আয় থাকলে, যেমন ফ্যাক্টরি হলে ফ্যাক্টরিতে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা আয় আছে, ভাড়ার ঘর হলে ভাড়া ঘর থেকে একটা আয় আছে। 3 নাম্বারটা হচ্ছে আদালতের রায় কার্যকর করার জন্য। এই 3টা পয়েন্ট কোনটার? এটা 3টা পয়েন্টের প্রশ্নটা কি? এই 3টা পয়েন্টের প্রশ্নটা হচ্ছে রিসিভার নিয়োগের উদ্দেশ্য কি বা আদালত কখন রিসিভার নিয়োগ করে। সেম, দুটোই সেম। হয়তো আসতে পারে আপনাদেরকে রিসিভার কি, রিসিভার নিয়োগের উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি সেটা যেমন একই, আদালত কখন রিসিভার নিয়োগ করেন সেম উত্তর। এই 3টাই কখন রিসিভার নিয়োগ করে, এই 3টা কারণে আদালত রিসিভার নিয়োগ করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে পয়েন্টে আসেন। এরপরের পয়েন্টটা হচ্ছে প্রিন্সিপাল টু অ্যাপয়েন্ট রিসিভার। প্রিন্সিপাল টু অ্যাপয়েন্ট রিসিভার মানে রিসিভার নিয়োগের ক্ষেত্রে আদালত কি কি নীতি মানে কি কি রুলস অনুসরণ করে, কি কি নীতি দেখেন, যে মানে কি কি বিষয়গুলো দেখেন। একটু আগে উদ্দেশ্যটা বললাম, এখন কোন কোন বিষয়গুলো খুঁটিয়ে দেখবেন যে আমি এই প্রপার্টিতে রিসিভার নিয়োগ করব, দেখি এই জিনিসগুলো আছে কিনা, এই কারণে মানে ওই প্রপার্টির এই বিষয় থাকলে আমি রিসিভার নিই। নীতিটা হচ্ছে ওইটা। আমি বেশ কয়েকটা উদ্দেশ্যটা আমি বললাম, উদ্দেশ্যের মধ্যে দেখবেন কয়েকটা নীতিও চলে আসছে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। উদ্দেশ্য, সকল উদ্দেশ্য নীতি, আর সকল নীতি উদ্দেশ্য নয়, ঠিক আছে। নাম্বার ওয়ান হচ্ছে উদ্দেশ্য যেগুলো আছে, সেই উদ্দেশ্যের মধ্যে উদ্দেশ্যগুলো হচ্ছে সবগুলো ওইটাও একটা নীতির মধ্যেই পড়ে, ঠিক আছে, একটা অবজেক্ট গুলো নীতির মধ্যে পড়ে। সেই জন্য আপনার বিরোধী সম্পত্তি সংরক্ষণ করা এটা একটা রুলস। একটা যদি কোনো প্রিজার্ভেশনের দরকার হয়, এই বিরোধী সম্পত্তি সংরক্ষণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে, সেক্ষেত্রে নাম্বার 1 রুলস হচ্ছে সেক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ করবেন। নাম্বার টু হচ্ছে যদি প্রাইমা ফেসি টাইটেল থাকে। প্রাইমা ফেসি টাইটেলটা কি? প্রাইমা ফেসি টাইটেলটা হচ্ছে কোর্টের কাছে মামলার ডকুমেন্ট গুলো দেখেই মনে হবে, যে না, যিনি রিসিভার চাচ্ছেন উনি প্রপার্টির মালিক হবার একটা সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্যাটস কল্ড দ্য প্রাইমা ফেসি টাইটেল। প্রাইমা ফেসি মানে
primarily says that he is the owner of the property. ডকুমেন্ট যখন স্বাভাবিকভাবে আপনার কাছে যখন একটা খতিয়ান আসবে, খতিয়ানের দুজনের নাম আছে আব্দুল করিম, আব্দুর রহিম। আপনি প্রাইমারি ফেস করলে বুঝে যাবেন না আব্দুল করিম আব্দুর রহিম দুজনেই তো মালিক থাকে। দ্যাটস কল্ড দ্য প্রাইমারি ফেস। দুটো এই ডকুমেন্টে পরে কি হয় এটা পরের ব্যাপার, কিন্তু ডকুমেন্টে দেখে দেখলেন হ্যাঁ এখানে তো আব্দুল করিম আব্দুর রহিম দুই ভাই দেখা যায় মালিক, স্বাভাবিকভাবে দ্যাটস এ প্রাইমারি ফেসি ডকুমেন্ট। এইটাকে বলা হয় প্রাইমারি ফেসি, মানে এট এ গ্ল্যান্স, মানে ইনস্ট্যান্ট দেখে মনে হবে যে না উনি প্রপার্টি। তাহলে 2 নাম্বারটা হচ্ছে কি প্রাইমারি ফেসি টাইটেল আছে কিনা, তার মানে ওনাকে দেখতে ডকুমেন্টারি দেখে উনি প্রপার্টির মালিক কিনা এটা প্রাথমিকভাবে ধারণা করা, 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে ভাড়া বা মুনাফা সংগ্রহ করা। যদি সেই প্রপার্টি ভাড়া থাকে, যেমন একটু আগে বললাম 10 তলা বিল্ডিং, 5 তলা ভাগ, সেখান থেকে ভাড়া আসতেছে, সেখানে একটা বিষয়। আর মুনাফা মানে যদি কোনো ফ্যাক্টরি হয় বা কোনো ইন্ডাস্ট্রি হয়, সেক্ষেত্রে যদি প্রপার্টির ভাগ বাটোয়ারার বিষয় থাকে, সেক্ষেত্রে একটা মুনাফার ব্যাপার থাকে। 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে কোনো ভাড়া বিরোধী সম্পত্তিতে কোনো ভাড়া বা মুনাফা আছে কিনা সেটা দেখবে। 4 নাম্বারটা হচ্ছে কোনো ধ্বংস হস্তান্তর হইতে সম্পত্তিকে রক্ষা করা। কোনো ধ্বংস ক্ষতি বা হস্তান্তর হইতে সম্পত্তিকে সংরক্ষণ করা। ধ্বংস ক্ষতি মানে একটু আগে যেটা বললাম যে যদি ধানটা কাটানো হয়, বৃষ্টি আসলো, ধানটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, হয়তো 2 লাখ টাকা 5 লাখ টাকা 20 লাখ টাকা ধান ওইখানে আছে। যদি মামলার কারণে ধানটা কাটা না হয়, ধানটায় যদি আপনার পানি পড়ে, বৃষ্টি পড়ে, ধানটা নষ্ট হয়ে গেলে কি হবে, শুধু সেই ব্যক্তিদের ক্ষতি হবে না, অন্যর ক্ষেত্রেও সেই এলাকার হয়তোবা অনেক ধানের চালের সরবরাহ হয় এখান থেকে, সেটাও নষ্ট হয়ে যাবে। অন্যের ক্ষেত্রেও মানুষের ঘাটতি দেখা দিতে পারে, অনেক বিষয় আছে, ধ্বংস হয়ে যেতে পারে সেই প্রপার্টি। বা এই মোসাম্বিরের কথা বললাম, মোসাম্বির 6 মাস 7 মাস থাকলে সেটা পচে যেতে পারে, সেটাও ধ্বংস হয়ে যেতে পারে। এরকম কোন বিষয় আছে কিনা এগুলো দেখবে। কোর্ট অর্ডার দেওয়ার আগে প্রিন্সিপাল গুলো অবশ্যই দেখবে, সব প্রপার্টিতে দিবে না, যে প্রপার্টিতে প্রয়োজন এই প্রিন্সিপাল গুলো দেখবে। আমি 4 নাম্বারটা 5 নাম্বারটা বললাম, এখন ধ্বংস ক্ষতি বা হস্তান্তর হইতে সম্পত্তিকে রক্ষা করা বা সংরক্ষণ করা, 5 নাম্বারটা গেল। 6 নাম্বারটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি প্রতিষ্ঠা কেমন? 2 ভাইয়ের মধ্যে বিল্ডিং দিয়ে মামলা চলছে, দেখা যাচ্ছে প্রতিদিন এখানে প্রতি মাসে গিয়ে ভাড়া আনতে গেলেই দেখা যায় মারামারি, এক ভাই আরেক ভাইকে মারে, আরেক ভাই আরেক ভাইকে মারে। এই ভাড়া বললো আমি মারবো, ভাড়া দিয়ে করে কি মাঝে পরে এই ভাই এই ভাইকে মারে, এই ভাই এই ভাই মারে, দেখা যাচ্ছে মারামারি করতে গিয়ে ভাড়া দিয়ে মাঝে পরে ভাড়া দিয়ে 2-1টা মাইক। স্বাভাবিকভাবে এটাকে অশান্তি হচ্ছে, ভাড়াটিও যেমন অশান্তিতে আছে, বড় ভাই অশান্তিতে আছে, ছোট ভাই অশান্তিতে আছে। তো এই ধরনের অশান্তিতে আপনারা অনেক শুনেছেন, দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন। এই ধরনের অশান্তিগুলো প্রতিরোধ করা, এই ধরনের অশান্তিগুলো এবং সোসাইটির যে শান্তি শৃঙ্খলা বিঘ্ন সংক্রান্ত যে কার্যক্রম, সেগুলোকে প্রতিরোধ করার প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনার হয়। যেমন আপনার কিছুদিন আগেও আপনার প্রথম আলোতে দেখেছেন কিনা, অনেকে ইয়েতে পড়েছে কিনা, ঠাকুরগাঁয়ে একটা 20 একর সম্পত্তির আদালতের তত্ত্বাবধানে ধান কাটা হচ্ছে, কারণ ওইটা দিয়ে মামলা চলছে কার মধ্যে, 2 ভাইয়ের ভিতরে, এক ভাই ইন্ডিয়া থাকে, এক ভাই বাংলাদেশে। কিন্তু প্রপার্টি হচ্ছে বাংলাদেশের কাস্টডিতে, এবং সেই ভাই ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে এটা কাটে, এবং এটা নিয়ে দেখা যাচ্ছে মারামারি হওয়ার শুভ সম্ভাবনা দেখা দিয়েছে, এবং শুভ সম্ভাবনা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে কোর্ট কাস্টডিতে সেই ইয়েগুলো কাটা হয়েছে, ধানগুলো কাটা হয়েছে। কারণ যদি কোনো কারণে এটা নিয়ে মারামারি হয়, ধান কাটা নিয়ে অনেক মারামারি আপনি শুনছেন, খুনাখুনিও হয়ে যায়, এই ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার যদি সমূহ সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কোর্ট রিসিভার দিবেন। ঠিক আছে, তারপর 6 নাম্বার গেল। 7 নাম্বারটা হচ্ছে এডেন্টেরিয়াম ইন্টারেস্ট। এডেন্টেরিয়াম ইন্টারেস্ট মানে অন্তর্বর্তীকালীন প্রতিকার। এডেন্টেরিয়াম বিলিফ বা এডেন্টেরিয়াম ইন্টারেস্ট, অন্তর্বর্তীকালীন কোন প্রতিকার। অন্তর্বর্তীকালীন প্রতিকার বলতে কি বোঝায় দেখেন, আমি ওই একটা এক্সাম্পল দিয়ে বলছি, আর এক্সাম্পল গুলো আপনারা নিজেরাই ধরে নিতে পারেন। একটা বিল্ডিং এর ভিতরে যে একটু আগে বললাম যে 10টা ফ্ল্যাট, 5টা, ছোট ভাই বলছে আমি 5টা পাবো, তবে আমাকে 5টা বুঝিয়ে দিচ্ছে না। এখন ছোট ভাই যদি 5টা পায়, স্বাভাবিকভাবে সেই 5টার ভাড়ার অধিকারও ছোট ভাই, ঠিক তো? অবশ্যই এটা আপনারা এটা বলার অপেক্ষা রাখেন, সেই 5টার ভাড়া যেটা আছে সেটা পাবে ছোট ভাই। কিন্তু এই বিগত 5 বছর ধরে বড় ভাই ছোট ভাইয়ের এই দুর্বলতার সুযোগ নিয়ে সে 5 বছর কালেকশন করছে, তাকে শুধু 10,000 টাকা হাত খরচ দেয়, আর কোনো টাকা দেয় না। এখন সে এসে মামলা করবে, স্বাভাবিকভাবে যে 5 বছর চলে গেছে সেই 5 বছরটা উনি ক্লেম করবেন কোর্টের কাছে, ঠিক আছে? কিন্তু মামলা যতদিন চলবে, আমি
ইউ দ্য গার্ডিয়ান, আমি আপনার কাছে আসলাম। এখন মামলা চলার আগে উনি নিয়েছেন, আমি গার্ডিয়ানের কাছে আসিনি এই কারণে, কিন্তু গার্ডিয়ানের কাছে যখন আসলাম উনি নেওয়াটা তো সমীচীন মনে হয় না। কোর্ট গার্ডিয়ান হিসেবে সে টাকাটা রিসিভ করে, ঠিক আছে, বা একজন রিসিভার নিয়োগ করে দেন, তিনি এই টাকাটা রিসিভ করে উনি কোর্টের অ্যাকাউন্টে রাখবে বা নিজের অ্যাকাউন্টে রাখবে বা সংরক্ষণ করবে, কোর্টের কাছে হিসাব দিবে, মানে কোর্টের কাছে মোটামুটি দায়বদ্ধ থাকতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে এই যে বিষয়টা আসলো, 7টা পয়েন্ট আমি আপনাকে বললাম। নাম্বার 1 বলেছি কোর্টের যে বিরোধীয় সম্পত্তিকে সংরক্ষণ করা। নাম্বার 2 বলেছি বিরোধীয় সম্পত্তিতে কোনো মুনাফা সংগ্রহের বিষয় থাকলে সেটা করা, উদ্দেশ্য থাকলে। 3 নাম্বারটা বলেছি এই আপনার 3 নাম্বারটা হচ্ছে প্রাইমা ফেসি টাইটেল থাকা, সরি 2 নাম্বারটা মনে প্রাইমা ফেসি টাইটেল বলেছিলাম। 3 নাম্বারটা বলেছি ভাড়া ও মুনাফা সংগ্রহ করার কোনো ইয়ে থাকলে, উদ্দেশ্য থাকলে। 4 নাম্বারটা বলেছি ধ্বংস, ক্ষতি বা হস্তান্তর থেকে রক্ষা করা। 5 নাম্বারটা বলেছি যে আপনার প্রতিষ্ঠা করা। 6 নাম্বারটা বলেছি অন্তর্বর্তীকালীন প্রতিকার। ঠিক আছে, আমার বিশ্বাস এই সবগুলো আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যে এই প্রিন্সিপাল গুলো কোর্ট দেখবেন। তার মানে আপনি চাইলেই রিসিভার পাইবেন বিষয়টা তা নয়। রিসিভার পাওয়ার জন্য, রিসিভার নিয়োগ করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে আপনার সেখানে। হ্যাঁ স্যার 1 নাম্বারটা যদি আবার বলছেন। 1 নাম্বার হচ্ছে বিরোধীয় সম্পত্তি সংরক্ষণ করা। ওই উদ্দেশ্যটা বললাম তো, যে উদ্দেশ্য 3টা ছিল, 3টা উদ্দেশ্যের ভিতর 2টা উদ্দেশ্য আপনার প্রিন্সিপালের মধ্যে আছে। একটা হচ্ছে সম্পত্তি সংরক্ষণ করা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আপনার এই যে মুনাফা অর্জনের বিষয়ে যেটা বললাম সেই বিষয়টা। এই 2টা উদ্দেশ্য কিন্তু আপনার উদ্দেশ্যতেই ছিল। এখন প্রিন্সিপালও এই উদ্দেশ্যগুলো প্রিন্সিপাল হিসাবে অবজেক্ট আছেই, তার ভিতরেও কিছু প্রিন্সিপাল আছে, মানে নীতি আছে। ও যখন একটা অর্ডার দিবে, রিসিভারের অর্ডার দিবে, সে কি কি বিষয় দেখবে, কি কি ক্রাইটেরিয়া দেখবে। যে আমি একটা রিসিভারের অর্ডার তো যেমন তেমন ভাবে দিতে পারি না, কারণ আমাদের সংবিধান অনুযায়ী সেই সম্পত্তির কিন্তু এনজয়মেন্ট করবে সম্পত্তির মালিকে, এখানে কেউ ইন্টারফিয়ার করতে পারবে না। কিন্তু যদি বিরোধীয় সম্পত্তি হয়, কোনো যদি মামলা সংক্রান্ত বিষয় হয়, সেক্ষেত্রে অবশ্যই ইন্টারফিয়ারেন্সের একটা বিষয় থাকে, একটা ইন্টারফিয়ারেন্সের একটা জায়গা থাকে, সেক্ষেত্রে আপনার ইন্টারফিয়ার করতে পারবেন। ইন্টারফিয়ার করতে গেলেই আপনার এই বিষয়গুলো সামনে আসবে, যে আপনার ইন্টারফিয়ার করতে গেলে সামনে আসবে যে এই বিষয়ের সংক্রান্তে মামলা চলছে, এই বিষয় সম্পর্কে তাদের সত্যের মধ্যে বিরোধ আছে। এই কথাগুলো অবশ্যই কোর্ট কনসিডারে নিবে, এবং এই প্রিন্সিপাল যেগুলো আমি আপনাকে বললাম, যে নীতিগুলো কি কি কোর্ট দেখবেন, যে এই প্রথম দেখবেন সম্পত্তি সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে কিনা। 2 নাম্বারটা দেখবেন প্রাইমা ফেসি টাইটেল আছে কিনা। প্রাইমা ফেসি টাইটেল মানে প্রাইমা ফেসি ওনারশিপ। দেখতেই ওনাকে ডকুমেন্ট দেখে, ওনার ডকুমেন্ট দেখে, অন্যান্য জিনিস দেখে, যাতে কোর্টের কাছে প্রতীয়মান হয় যে না, উনি মনে হয় মালিক হওয়ার সম্ভাবনা। আপনার কনফার্ম করবে তো মামলার পরে, সাক্ষী জেরার পরে, কিন্তু ইনস্ট্যান্টলি ডকুমেন্ট দেখে কোর্টের কাছে মনে হতে হবে হ্যাঁ উনি সম্পত্তির ওনার, হ্যাঁ উনি একটা অংশ ওনার ওনারশিপ আছে, তো সেটা প্রাইমা ফেসি টাইটেল বলে দেয়। 3 নাম্বার হচ্ছে কোনো ভাড়া বা মুনাফা থাকলে, রেন্ট বা কোনো প্রফিট থাকলে, যেমন ওই যে বললাম ঘর ভাড়া হলে ভাড়া আসে, ইন্ডাস্ট্রিয়াল কিছু হলে, বিজনেস প্রতিষ্ঠান হলে মুনাফা আসে। 4 নাম্বারটা হচ্ছে ধ্বংস এবং ক্ষতি থেকে রক্ষা করার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা দেখবেন। 6 নাম্বারটা হচ্ছে কোনো পিস স্টাবলিশ করার প্রয়োজন আছে কিনা, পিস মানে শান্তি প্রতিষ্ঠা করার দরকার আছে কিনা। 6 নাম্বারটা হচ্ছে কোনো ইন্টারিম ইন্টারেস্ট আছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে আপনার প্রিন্সিপাল। আপনি কিছু বলছেন না? কেউ মাইক্রোফোন আবার একটু বুঝে বললেন। আরে কয়বার বলবো, শোনা যাচ্ছে না? স্যার শুনতে পাচ্ছি। আমি তো 4-5 বার বলে ফেলছি অলরেডি। স্যার একটু শুনতে পাচ্ছেন না? নাম্বার 1, বিরোধীয় সম্পত্তি সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে কিনা। ওগুলো না স্যার, ওই 6 নাম্বারটাও অন্তর্বর্তীকালীন প্রতিকারটা একটু আরেকটু ডিটেইলস। অন্তর্বর্তীকালীন প্রতিকার মানে এই যে একটু আগে বললাম যে ভাড়ার ক্ষেত্রে যে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 10টা ফ্ল্যাট, ছোট ভাই এসে কোর্টে মামলা করলো, কোর্টে এসে বললো যে ইওর অনার এই 5 বছর ধরে আমার ভাই এখানে আমার প্রপার্টি থেকে যে অংশের ভাড়া আছে সেটা সেই কালেকশন করে, আমাকে শুধু 10,000 টাকা করে হাত খরচ দিয়ে আমি আরো তার কাছ থেকে 40,000 টাকা করে বিগত 5 বছর ধরে পাই, কিন্তু সে আমাকে দিচ্ছে না।
আমি সেটার প্রতিকার চাই। দ্বিতীয় কথা হচ্ছে আমি যেহেতু কোর্টে আসছি, অভিভাবকের কাছে আসছি, সুতরাং অভিভাবকের কাছে আসার পরেও যদি উনি এটা কালেকশন করে, এটা তো আমার লুজার হবে, কারণ আমি আমার কোর্টে আসছি আমার রিলিফটার জন্য, আমার অধিকারের জন্য। সুতরাং কোর্ট একজন রিসিভার নিয়োগ করেন, রিসিভার যাতে সেই ভাড়াটা কালেকশন করে, হয়তো দুজনের ভিতর ভাগ করে দেখ, উনি যদি রাজি থাকেন তাহলে দুজনের ভিতর ভাগ করে দেখ, আর নয়তো এটা উনি হিসাব করে কোর্টের কাস্টডিতে রাখুক বা কোর্টের অ্যাকাউন্টে রাখুক, বা উনি এটা কোর্টের কাছে হিসাব দিয়ে নিজের কাছে রাখুন। তাহলে এখানে দেখেন যে এই যে 10টা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট এবার 5টা ফ্ল্যাট, 5টা ফ্ল্যাট, তো 5টা ফ্ল্যাট থেকে একটা ইনকাম আসে। এই ইনকাম যেটা আসতেছে, টাকা রেন্ট যেটা আসতেছে, যে টাকাটার মাসিক যে ভাড়াটা আসতেছে, সেই মাসিক ভাড়াটাই হচ্ছে এড ইন্টেরিয়াম প্রতিকার। কারণ প্রপার্টি যখন ভাগ করে দিবে কোর্টে, কোর্টে কি ভাগ করে দিবে? বিল্ডিং এর ভাগ করে দিবে। বিল্ডিং বলবে অর্ধেক 5টা ফ্ল্যাট ছোট ভাই পাবে, জায়গার 6 ঘন্টার ভিতরে 3 ভাই ছোট ভাই পাবে। কিন্তু একটা এই যে এই ডিসিশনটা দিবে কখন? এই ডিসিশনটা দিতে হতে কোর্টের 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, 15 বছর লাগতে পারে, সময় লাগবে। এখন এই 5 বছর, 10 বছর, 15 বছরের মধ্যে যে সময়টা লাগুক না কেন, প্রতিটা মাসে কিন্তু এই প্রপার্টি থেকে একটা আর্নিং মানি আসতেছে। সেই আর্নিং মানিটা হচ্ছে এড ইন্টেরিয়াম প্রতিকার। তাহলে এই আর্নিং মানিটা, যে টাকাটা আসতেছে, সেই টাকাটারও অবশ্যই ছোট ভাইয়ের একটা প্রতিকার, এটা ছোট ভাইয়ের একটা অধিকার আছে। মানে সেই টাকাটাকেই আমরা অন্তর্বর্তীকালীন প্রতিকার বলবো, মানে সেই টাকাটারও অধিকার হবে। কারণ উনি যদি 50% প্রপার্টি পায়, স্বাভাবিকভাবে সে 50% ভাড়া উনি পাবেন। তাহলে সব প্রপার্টিতে তারা শুধু বিল্ডিং না থাকতো, শুধু ল্যান্ডটা থাকতো, তাহলে এটার কোনো অন্তর্বর্তীকালীন প্রতিকার থাকতো না। যেহেতু বিল্ডিং আছে, সেখানে অন্তর্বর্তীকালীন প্রতিকার হিসাবে একটা ভাড়াও আছে। অন্তর্বর্তীকালীন প্রতিকার মানে মামলা যখন করবে, মামলা শুরু থেকে শেষ পর্যন্ত সেই সময়টাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রতিকার। মামলাটা হয়তো 1 বছরে চলতে পারে, 2 বছরে চলতে পারে, 15 বছর চলতে পারে, 20 বছরে চলতে পারে। এই সময়টাকে বলা হয় অন্তর্বর্তীকালীন প্রতিকার। 1 বছর হলে 1 বছর অন্তর্বর্তীকালীন প্রতিকার, 2 বছর হলে 2 বছর অন্তর্বর্তীকালীন প্রতিকার, 5 বছর হলে 5 বছর অন্তর্বর্তীকালীন প্রতিকার। সময়টা হচ্ছে মামলা চলাকালীন সময়টাকে বলা হয় অন্তর্বর্তীকালীন, মানে অন্তর্বর্তীকালীন মানে সময় এড ইন্টেরিয়াম ইন্টারেস্ট। বুঝছেন এখন? জি স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এরপরে আমরা আজকে এটা বলে, এটা হয়তো পুরো আমরা বলতে পারবো না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় একটা প্রপার্টি, 100 কোটি টাকার প্রপার্টি, 500 কোটি টাকার প্রপার্টি, 5 কোটি টাকার প্রপার্টি, 10 কোটি টাকার প্রপার্টি, রিসিভার যে নিয়োগ করা হয়, রিসিভারের কি কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা? অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে। ইজ মোস্ট রেসপন্সিবল পারসন। আমি তো প্রথমে বলেছি, হি মে বি এ লয়ার, হি মে বি এ জুডিশিয়াল অফিসার অর রেসপন্সিবল পারসন অফ দ্য সোসাইটি। সুতরাং রিসিভার নিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই তাদের দায়িত্ব কর্তব্য কিছু অবশ্যই আছে, এগুলো আপনার আইনেই বেঁধে দিয়েছে যে ওনাদের এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে। এখন এই দায়িত্ব কর্তব্যের ভিতরে আমাদের বেশ কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরা আজকে সেই দায়িত্ব কর্তব্যের 50% বলবো। আর আপনাদের স্যার হয়তো বা আজকে কয়টার সময় ক্লাস নিবে বলেছেন, আমি তো খেয়াল করি নাই। আপনারা 30 থেকে করবে, হ্যাঁ 8:30-এ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি কন্টিনিউ করে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন যে একজন রিসিভারের দায়িত্ব কর্তব্যের ভিতর কি কি আছে দেখেন। লাইবিলিটিস এন্ড রেসপন্সিবিলিটিস, ডিউটিস এন্ড লাইবিলিটিস, তার দায়িত্ব কি এবং কর্তব্য। নাম্বার ওয়ান হচ্ছে সিকিউরিটি দাখিল করা। সিকিউরিটি দাখিল করা মানে আপনি যে দায়িত্বটা নেবেন, আপনি একটা সিকিউরিটি দিবেন। সিকিউরিটি মানে কি? আপনি গ্যারান্টি দিবেন আপনার, কারণ আপনি রিসিভার হিসেবে কিন্তু একটা কথা মনে রাখবেন, রিসিভার শুধু এমনি তো নিয়োগ হবে না, ওনাকে একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হবে, ওনাকে একটা স্যালারি দেওয়া হবে কোর্টের পক্ষ থেকে। তো কোর্টের পক্ষ থেকে স্যালারিটা কে দিবেন? এটা দিবেন দুই পক্ষ দিবেন, এবং বা কোর্ট নির্ধারণ করে দিবে যে প্রফিট যেখানে 1 লক্ষ টাকা যেখানে ব্র্যান্ড আসতেছে, সেখানে ভিতর 20,000 টাকা রিসিভারের খরচ, আর গুলো রিসিভার সব তত্ত্বাবধান করবেন। এটা এইভাবে ইয়ে করবেন। তো রিসিভারের একটা প্রফিট দিবে। এখন রিসিভার তো দায়িত্ব নিলেন, রিসিভার হয়ে রক্ষক হয়ে যে একেবারে ভক্ষক হয়ে যাবেন, এটা গ্যারান্টি কে দিবে? মানে স্বাভাবিকভাবে কোর্টেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে, সে একটা গার্ডিয়ান। নাম্বার ওয়ান হচ্ছে রিসিভারকে জামানত দাখিল করতে বলতে পারেন কোর্ট জামানত দাখিল করতে বলতে পারেন। জামানত দাখিল করতে বলতেও পারেন, জামানত দাখিল করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক আছে?
কোর্ট যদি অর্ডার দেয় জামানত দাখিল করার জন্য তাহলে করবেন, যদি জামানত দাখিল করার অর্ডার না দেয় তাহলে করবে না। কখন জামানত দাখিল করতে পারে? যদি কোনো সেরকম কোনো ইম্পর্টেন্ট প্রপার্টি হয়ে থাকে তাহলে জামানত দাখিল করতে বলবেন। যেমন বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং এ যদি রিসিভার নিয়োগ করেন অবশ্যই জামানত দাখিল করতে বলবেন। কিন্তু ওদিকে যদি ধান কাটার জন্য যদি ধরেন আপনার 2 দিনের জন্য রিসিভার নিয়োগ করলেন, ওরা একটা ফি দিলেন, ফি দিয়ে বললেন 2 দিনের জন্য রিসিভার নিয়োগ করলাম, আর 2 দিনের মধ্যে আপনার লোকবল নিয়ে এটা ধানকে করবেন, আপনাকে কোর্টের থেকে এই 2 পক্ষ থেকে 50,000 টাকা বা 20,000 টাকা আপনাকে ফি দেওয়া হবে, ঠিক আছে? তাহলে 2 দিনের জন্য হলে তার আপনার ইয়ার দরকার নেই, ঠিক আছে? জামানত দরকার। তারপরও কোর্ট যদি বলে আপনি একটা জামানত দিবেন, দিতে পারেন। তাহলে নাম্বার 1 হচ্ছে জামানত দাখিল করা। যদি আদালত আদেশ দেয় জামানত দাখিল করার জন্য তাহলে অবশ্যই ওনাকে জামানত দাখিল করতে হবে। 2 নাম্বার হচ্ছে হিসাব দাখিল। আপনি যা করবেন আপনাকে দায়িত্ব যেটা দেয়া হবে দায়িত্ব অবশ্যই অবহেলা করা যাবে না। এখানে আপনাকে প্রতিটা বিষয়ের হিসাব করতে হবে। আপনি প্রতি মাসে ভাড়া কালেকশন করলেন 1 লক্ষ টাকা, ভাড়া কালেকশন করার পর আপনি বলেন ইলেকট্রিক বিল দিলাম 10,000 টাকা, গ্যাস বিল দিলাম 5,000 টাকা, এই পানির বিল দিলাম 6,000 টাকা। টোটাল হিসাব করে আমার মাসিক হচ্ছে রিমুনারেশন হচ্ছে 20,000 টাকা। টোটাল হিসাব করে দেখলেন 40,000 টাকা আসলো, আর 60,000 টাকা আছে বাকি। 60,000 টাকা আপনি কোর্টে জমা দিবেন না, বা কোর্ট যেভাবে নির্দেশ দেয় সেভাবে দিবেন। কোর্ট যদি বলে 2 ভাগে 30,000 ভাগ করে দিবেন, তাহলে 2 ভাগে আপনি 30,000 ভাগ করে দিবেন। আর যদি বলে যে না টাকাটা আপনি কোর্ট কাস্টডিতে জমা রাখবেন, তাহলে কোর্ট কাস্টডিতে জমা রাখবেন। আর যদি বলে যে না আপনি হিসাবটা কোর্টে জমা দিবেন আর টাকাটা আপনার কাছে রাখবেন আর সংরক্ষিত রাখবেন, তাহলে আপনার কাছে রাখবেন। কোর্ট যেভাবে নির্দেশ দিবে ঠিক সেভাবেই এটা হবে। তাহলে হিসাব দাখিল করাটা দায়িত্ব, অবশ্যই হিসাব দাখিল করতে হবে। এটা যদি মাসিক কিছু হয়, মাসিক কোর্ট যদি বলে আপনি 6 মাসে হিসাব দিবেন তাহলে 6 মাসে দিবেন, কোর্ট যদি বলে 1 মাসে হিসাব দিবেন তাহলে 1 মাসে দিবেন, কোর্ট যদি বলে আপনি 3 মাসে হিসাব দিবেন তাহলে 3 মাসে। এটা কোর্টের নির্দেশ অনুযায়ী কোর্ট দিবেন। আর কোর্ট নির্দেশ দেয় আপনার প্রপার্টির নেচার দেখে নির্দেশ দিবে, সবগুলোতে তো আর আপনাকে দেবে। এখন যদি একটা ফ্যাক্টরিতে আপনাকে রিসিভার নিয়োগ করলো, এখন যদি কোর্ট যদি বলে আপনাকে প্রতি মাসে হিসাব দেন, তাহলে আপনি কিভাবে হিসাব দেবেন? কারণ আপনার অডিট হয় বছরে 1 বার। তো বছরে 1 বার হলে আপনার সেই বছরে 1 বার হিসাবে সেইভাবে আপনি হিসাব দিবেন। প্রতি মাসে তো আর একটা ফ্যাক্টরি হিসাব দেওয়া সম্ভব না, কিন্তু আপনার বিল্ডিং এর ক্ষেত্রে প্রতি মাসে হিসাব দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসেই আপনি হিসাব দিতে পারবেন, কারণ প্রতি মাসে বিল্ডিং থেকে ভাড়া আনায়ন হচ্ছে, ঠিক আছে? গেল 2 নাম্বার হচ্ছে যদি কোনো পাওনা টাকা থাকে সেটা পরিশোধ করতে হবে। একটু আগে বললাম গ্যাস বিল এত টাকা, ইলেকট্রিক বিলে এত টাকা, যদি কোনো হাউস বিল্ডিং এর লোন থাকে লোনের এত টাকা, যা পাওনা টাকা আছে এটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে রিসিভার হিসেবে। আপনি যদি রিসিভার হন অবশ্যই পরিশোধ করতে হবে এবং এটা একটা হিসাব দিতে হবে, এটাও তার রেসপন্সিবিলিটি। তাহলে 3 নাম্বার রেসপন্সিবিলিটি কি? পাওনা টাকা পরিশোধ করা, এটা হচ্ছে 3 নাম্বার রেসপন্সিবিলিটি। 4 নাম্বার রেসপন্সিবিলিটি হচ্ছে স্বেচ্ছাকৃত ত্রুটি বা অবহেলার জন্য দায়ী থাকা। যদি এমন হয় যে আপনি দেখেছেন যে একটা কাজ করা দরকার বিল্ডিং এ বা কোনো একটা বিষয় দেখেছেন আপনার চোখের সামনে যেটা করা উচিত কিন্তু আপনি করলেন না, আপনি এটাকে অ্যাভয়েড করে গেলেন, যে অ্যাভয়েডের কারণে একটা বড় ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতির কারণে কিন্তু সেই ক্ষতিটাও আপনাকে, তার মানে রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। দেখা গেল আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে করার জন্য, হ্যাঁ, ধানটা কাটার জন্য। আপনি কি করলেন? আপনার ধানটা কাটার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ধানটা কাটার সময় আপনি ধানটা কাটলেন, কিন্তু ধানটা কাটার পরে আপনি ধানটা কি করলেন? আপনার এক শ্যালককে বাজার মূল্য থেকে প্রতি টন 20 টাকা কমে আপনি বিক্রি করে দিন। তাহলে 20 টাকা যে কমটা আপনি দিয়েছেন এটা আপনার ঠিক হয়। সুতরাং আপনাকে যেটা করতে হবে, ধানটা কাটার পর আপনাকে সেটাকে বাজারে নিলামে দিতে হবে, নিলামে যে সবচেয়ে বেশি দর দিবে তাকে এটা আপনি সেল করবেন। তার মানে সেই রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, হ্যাঁ, আপনাকে সেই দায়িত্ব নিতে হবে যাতে সর্বোচ্চ দাম পাওয়া যায়। এখন আপনি কম দামে যদি বিক্রি করে দেন, তাহলে যদি কম দামে বিক্রি করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেই রেসপন্সিবিলিটির দায়িত্বটা কিন্তু আপনার নিবে না, ঠিক আছে? আপনাকে অবশ্যই সেটার দায়ভার আপনাকে নিতে হবে, আপনাকে সেটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে। সে টাকা আপনি কম দিতে পারবেন না, আপনি দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, দায়িত্বে অবহেলা করার কোনো সুযোগ আপনার নেই। আপনাকে দায়িত্বের জন্য পেমেন্ট করা হচ্ছে, আপনার দায়িত্বের জন্য আপনাকে জানানো হচ্ছে এবং দায়িত্বের জন্য আপনাকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তাহলে আপনি কেন অ্যাভয়েড করবেন? ঠিক আছে? তো সুতরাং আপনাকে অবশ্যই কোনো ত্রুটি, স্বেচ্ছাকৃত ত্রুটি বা দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। নাম্বার 4 এটা। নাম্বার 5 হচ্ছে বিনষ্ট বা ধ্বংস হতে সম্পত্তিকে রক্ষা করা। আপনাকে বলা হলো যে আপনি 1 মাসের মধ্যে যে অরেঞ্জ গুলো এসেছে সেই অরেঞ্জ গুলো 1 মাসের ভিতরে আপনি নিলামে সেল করে দিবেন। সেল করে দেওয়ার পরে নিলাম দিবেন, আপনি সেল করবেন,
অনেকে বলতে পারেন স্যার যদি নিলাম না হয় তাহলে কি হবে? নিলাম না হলে দ্যাটস দ্য ডিফারেন্ট ম্যাটার, কিন্তু আপনি নিলামের জন্য স্টেপ নিয়েছেন, আপনি সেটা যথাযথ পদক্ষেপ নিয়েছেন সেটা প্রমাণ করতে হবে। আপনি যত সময় পদক্ষেপ নিয়েছেন এবং পদক্ষেপ নেওয়ার পরেও সেটা নিলাম হয়নি, সেটা হলে আলাদা ব্যাপার। কিন্তু যদি নিলামের পদক্ষেপ না নেন তাহলে হচ্ছে এটা আপনার স্বেচ্ছাকৃত ত্রুটি। আপনার স্বেচ্ছাকৃত ত্রুটির কারণে বা আপনার যদি কোনো ভুলের কারণে কোনো কিছু বিনষ্ট হয়, সেই বিনষ্টর দায়ভার আপনাকে অবশ্যই নিতে হবে। আজকে আমি এতটুকু রাখছি, আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আপনারা করেন, আমার আরো আছে, আমি নেক্সট ক্লাসে রিসিভারটা কমপ্লিট করব। কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন? জনি চৌধুরী বলেন। যে বিনষ্ট বা ধ্বংস সম্পত্তি রক্ষা করা এটাও পয়েন্ট বলেছেন? হ্যাঁ হ্যাঁ, বিনষ্ট বা ধ্বংস হতে সম্পত্তিকে রক্ষা করা এটা দায়িত্ব। আচ্ছা স্যার। জনি চৌধুরী বলেন, কোন প্রশ্ন থাকলে বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা আচ্ছা, হচ্ছে একজন যদি হ্যান্ড রেজ করেছেন জনি চৌধুরী, আগে উনি বলেন, তারপর বাকি আমি একটা একটা বলছি। কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। স্যার যে সম্পত্তিটা স্যার রিসিভার নিয়োগ করা জরুরি হয়ে পড়েছে, দেখা গেল যে কোনো একটা পক্ষ ওই সম্পত্তি হতে আদায়কৃত ভাড়া দিয়ে ওনার একমাত্র ইনকাম, ওনার মানে বিবাদী পক্ষের হয়তো হতে পারে একমাত্র ইনকাম হচ্ছে ওই সম্পত্তি হতে যেটা ভাড়া কালেক্ট হয়, ওটাই হচ্ছে ওনার একমাত্র ইনকাম। স্যার আদালতের কি হবে স্যার, পদক্ষেপটা কি হবে? আপনার যদি মনে হয় যে সেটার দিকে আপনার ইনকাম, আদালত দরখাস্ত দিয়ে বলবেন ইওর অনার ওইটা আমার ইনকাম, আমার যে পোরশন সেটা আমাকে পরিশোধ করে দেওয়া হোক, আর ওনার অংশটা ওনাকে, এটা বলেছি তো, আমি বলেছি তো আপনার একটা কোর্ট যেভাবে আপনারা যদি ডিসাইড করেন যে ঠিক আছে আপনার ফ্যামিলি চলে, ঠিক আছে, তো আপনি আরেকজনের টাকা দিয়ে তো নিজের ফ্যামিলি চালাতে পারবেন না, এটা কোথাও আইন আছে? কোথাও নেই। যে ওনার অংশটা উনি কোর্টের কাছে দাবি করতে পারেন, ঠিক আছে ওনার বলছেন 50% পাবে, 50,000 টাকা ওনাকে দিয়ে আর 50,000 টাকা আমাকে পরিশোধ করার আদেশ দেওয়া হোক, এটাও বলতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, তাহলে সেটা করতে পারেন। কিন্তু ওর অধিকারের উপরে আপনি না খেয়ে থাকলে তো আরেকজনের অধিকার পূর্ণ করতে পারবেন না, কারণ আরেকজন অধিকার পূর্ণ করার বা আরেকজন অধিকার এনজয় করার সেই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি, সেই ইয়ে তো আপনি পাবেন না। হ্যাঁ, আপনি দরখাস্ত দিয়ে কোর্টকে এটা বলতে পারেন, ঠিক আছে উনি রিসিভার চেয়েছেন, রিসিভার এটা কালেকশন করে 50% আমাকে দেখ, 50% উনি নেক, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? ওকে স্যার। সোহেল রানা বলেন। সোহেল রানা বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, রিসিভার যখন সম্পত্তি বা প্রপার্টি যেটা রিসিভ করবে সে কি নিজেটা ব্যবহার করতে পারবে? না না, কোনো ব্যবহার করার কোনো সুযোগ নেই। হি ইজ অনলি দ্য ডিফারেন্স। হ্যাঁ বলেন। তাহলে এই যে ঢাকা ফার্ম গেটে যে ডেস্টিনি যে প্রপার্টি ছিল, তো ওই পুলিশকে রিসিভার নেওয়া হয়েছে, যতটুকু শোনা যায় পুলিশ তাদের যে ট্রান্সপোর্ট ভেহিকল যেগুলো আছে এগুলো ব্যবহার। আচ্ছা, ওইখানে একটু ডিফারেন্ট ম্যাটার, ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট ম্যাটার, আমি বলে দিই। ডেস্টিনির প্রপার্টি গুলোর কাস্টোডি নিছে গভর্নমেন্টে, বুঝছেন? এটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। এখানে ডেস্টিনি যেটা করেছে, ডেস্টিনির যে ইয়েটা, হ্যাঁ ডেস্টিনির বিষয়টা একটু ডিফারেন্ট, সেটা গভর্নমেন্ট সবগুলো প্রয়োগ করেছে, দ্যাটস নট দ্য রিসিভার। রিসিভারের ক্ষেত্রে দোনো পক্ষের সমান অধিকার থাকতে হবে, এখানে কোনো ডেস্টিনির কোনো অধিকার বা কোনো ইয়ের বিষয় না। ডেস্টিনি ইলিগেল ইয়ে করেছে, মানুষকে সাথে ফ্রড করেছে, আপনার বেশ কিছু টাকা ইয়ে করেছে এবং সেই প্রপার্টি গুলো ইয়ে করেছে, মানে সেই প্রপার্টি গুলো তারা নিজেদের নামে খরিদ করেছে। সেই প্রপার্টি গুলোর অ্যাকচুয়াল মালিক হচ্ছে গভর্নমেন্ট, সরকার, সরি পাবলিকের টাকা দিয়ে তারা কিনেছে, এই জন্য সরকার এগুলোকে প্রয়োগ করেছে। প্রয়োগ করে এখনো যেহেতু মামলা চলছে, যে মামলা চলাকালীন সময় পর্যন্ত এটা কমপ্লিটলি কোর্ট তার নিজের কাস্টডিতে নিয়েছে, সেটা রিসিভার না, সেটা হচ্ছে আপনার এটাকে বলা হয় আপনার প্রয়োগ করা, এটা নট রিসিভার। প্রয়োগ করে পুলিশকে দেখভাল করতে দিয়েছে। রিসিভারের ক্ষেত্রে দোনো পক্ষের ইন্টারেস্ট সমান থাকতে হবে, এখানে দোনো পক্ষের ইন্টারেস্ট সমান নেই। এখানে গভর্নমেন্টের পাবলিকের ইয়ে হিসাবে, সরকার হিসাবে ডেস্টিনির প্রপার্টিটাকে ক্রোক করেছে, দ্যাটস নট দ্য রিসিভার। দেয়ার ইজ এ পার্ট ডিফারেন্স বিটুইন ক্রোক এন্ড রিসিভার, ঠিক আছে? ওটা হচ্ছে ক্রোক করেছে, ক্রোক করে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা এটা লুক আফটার করো। স্যার ওখানে একটা বড় সাইনবোর্ড আছে ফার্মগেট, এখানে যে সিনেমা ছিল ওখানে একটা সাইনবোর্ড আছে, এটা লেখা আছে রিসিভার ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইয়েস, ওইটা আর কি রিসিভার দিলেও আপনার ওইটা হচ্ছে ক্রোক করে রিসিভার দিয়েছেন, হ্যাঁ ক্রোক করে রিসিভার দিয়েছেন। তো এটা বেসিক্যালি রিসিভার না, এটা হচ্ছে আপনার কাস্টোডিয়ান হবে, এটা কাস্টোডিয়ান হবে, রিসিভার লিখছে আর কি। রিসিভারকে বিভিন্ন, আপনি ইংরেজিতে যখন দেখবেন রিসিভারটাকে বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করা হচ্ছে, আর আমরা যেটা বলছি সেটাও সেম, ওই রিসিভারও সেম, কিন্তু এটা হচ্ছে ক্রোক করে রিসিভার। হ্যাঁ, আমাদের যে রিসিভার গুলো
বেসিক্যালি সেগুলো হচ্ছে দোনো পক্ষের সমান অধিকার থাকে। এখানে ডেস্টিনির অধিকার সমান নাই, এটা সরকারের সাথে ডেস্টিনির একটা মামলা চলছে এবং সেখানে আপনার সরকারে সেগুলোকে প্রয়োগ করে এটাকে একটা রিসিভার দিয়েছে, এটা কাস্টোডিয়ান আর ওয়ান কাইন্ড অফ কাস্টোডিয়ান। বলেন এরপরে কে আছে হাত হ্যান্ড রেজ করছে একটু দেখি। এরপরে সুলতানা বলেন। স্যার এই দুতলা একটা বাড়ি বাবা করে যায় 8 ফ্ল্যাট, মানে এক ফ্ল্যাটে একতলায় 4 ফ্ল্যাট করে বাবা 2 তলা করার পরে মারা যান, পরবর্তী 2 তলা হচ্ছে ভাই করে হাউস রেন্ট নিয়ে। তো এখন যখন ওয়ারিশরা মানে দাবি করে, রেন্ট দাবি করে, সে বলে যে 2 তলা পর্যন্ত পাবেন আপনারা, পরবর্তী 2 তলা পাবেন না, যেহেতু এগুলা ও করছে। কিন্তু এগুলো করছে স্যার প্রথম 2 তলা হাউস রেন্ট দিয়ে, 3য় তলা এবং 4র্থ তলা করছে, কিন্তু সে নিজের পার্সোনাল লোনটাকে হাউস রেন্ট হিসেবে দেখাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি? এই তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে 2 তলা লিক করলেও এটা তো প্রপার্টি তো বাবার, ঠিক আছে, প্রপার্টি বাবার, সে হাউস রেন্ট নিয়ে করলেও এটা আপনার হাউস রেন্টে সে মর্টগেজ যেটা দিয়েছে, হ্যাঁ, যে মর্টগেজ যেটা দিয়েছে ওইটা তো বাবার প্রপার্টি যদি মর্টগেজ দিয়ে থাকে। তো এগুলো কোর্টকে দেখাবেন, কোর্টের লয়ার আছে কি জন্য, আপনার ল করছেন কি জন্য বলেন তো? এগুলো দেখানোর জন্যই তো, আপনি তো অনেক কিছু করতে পারছেন, এগুলো দেখাবেন, এগুলো দেখাই কোর্টের কাছে প্রমাণ করবেন। শুনেন কোর্টে আমি বলি, শুনেন, কোর্টের কাছে প্রমাণ করবেন যে উনি এই যে কথাগুলো বলছেন, আমার ক্যামেরা আমার মোবাইলের চার্জও চলে গেছে, আপনার কোর্টের কাছে প্রমাণ করবেন যে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সঠিক নয়, এই কথাগুলো কোর্টের কাছে গ্রহণ হবে না। সেখানেই তো আপনার কারিশমা, সেখানেই তো প্রাইমা ফেসি আপনি প্রমাণ করবেন, ঠিক আছে। সেখানে প্রমাণ করলে কোর্ট সেভাবে রিসিভার দিবে, পুরো 4 তলার জন্যই দিবে, আপনার 2 তলার জন্য বা ইয়ের জন্য ওইটা যদি কোর্ট দেখবে, এগুলো পুরো দেখবে, ডকুমেন্ট দেখে এগুলো ডিসিশন দিবে। হুটহাট করে ডিসিশন স্যার না, উনি তো এমন ভাবে করছে পরবর্তী 2 তলা মানে 3য় তলা এবং 4র্থ তলা বুঝলাম তো রে ভাই, 3 তলা 4র্থ তলা উনি লোন নিছে, নিজের নামে লোন নিছে, নিজের নামে লোন নিয়ে 3য় এবং 4র্থ তলা করছে। জায়গা তো আপনার বাবার, ঠিক না? জায়গা তো আপনার বাবার, তো 3য় তলা 4র্থ তলা লোন নিয়ে করছে, লোন নিয়ে করলে তো জায়গা তো বাবার জায়গা। এখন লোনটা যে ওইখানে ইউজ করছে, ওই লোনের টাকা যে ওইখানে ইউজ করছে, এগুলোর অনেক কিছু প্রমাণ আছে, এগুলো লয়ার, এটাই তো বললাম, আপনি ল পড়ছেন কি জন্য? এগুলো যুক্তি তর্ক করার জন্য। তো এগুলো হচ্ছে কমপ্লিটলি যুক্তি তর্কের উপর নির্ভর করবে। আপনি বলছেন আমি শুনছি, কিন্তু আপনার বলার ভিতরে লোনের ডকুমেন্ট দেখতে হবে, অনেক কিছু দেখতে হবে, এটা সার্কামস্ট্যান্স অনুযায়ী করবে। কোর্ট তো চাইলেই পাইবেন, বললাম তো, কোর্ট তার খাজা বাবার দরবার না, আপনি ডকুমেন্ট দেখাবেন আপনি পাবেন, আপনি ইন্টারপ্রিট করবেন আপনি পাবেন। কোর্টের কাছে ল করে কি জন্য? ল করে এই কারণে আপনি ইন্টারপ্রিট করে যদি আপনার ক্লায়েন্টকে যদি রিলিফের মতো জায়গায় আনতে পারেন আপনি পারবেন, আর যদি মনে করেন যে আপনি পারবেন না তাহলে ওইটা ওইভাবে চলে যাবে। তো এগুলো হচ্ছে কমপ্লিটলি ইন্টারপ্রিটেশনের ব্যাপার। আপনি যদি ইন্টারপ্রিট করতে পারেন ডকুমেন্টেশন দিয়ে আপনি পাবেন, আর নাহলে 2 তলা পর্যন্ত দিবে, আর যদি আপনি 4 তলা পর্যন্ত কোর্টকে স্যাটিসফাই করতে পারেন ইওর অনার, এই কারণে এটা এইভাবে হওয়া উচিত। আইনের ব্যাখ্যা আছে, অনেক সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন, অনেক ল আছে, সব দেখি আপনি যদি পাবেন তার 4 তলা পর্যন্ত পাবেন, আর যদি না পাবেন 2 তলা পর্যন্ত পাবেন। এটা হচ্ছে নির্ভর করবে কমপ্লিটলি আপনার ডকুমেন্টারি এভিডেন্সের উপরে, যে প্রাইমা ফেসি টাইটেল বললাম সেটার উপরে, সেই প্রাইমা ফেসি ঘটনার উপরে। ওকে, আচ্ছা, এরপরে নোমানুল আহসান বলেন। নোমান বলেন। নোমান শুনতে পাচ্ছেন? নোমান বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি, শেষ করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমাকে কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনারা একটু ইয়ে করেন না কি ভাই, প্রতিদিন সবসময় বলতে আপনি একটু ইয়ে করেন, মিউট করেন যারা ইয়ে করেন। আপনার কথা কিন্তু আমি ক্লিয়ার বুঝতে পারছি না, সেজন্য প্রশ্ন করতে আমি আনসারটা ভালো করে শুনতে পারবো না স্যার। হ্যাঁ বলেন বলেন, সমস্যা নাই। বলেন, শুনতে পাচ্ছেন? স্যার বলতে চাচ্ছি, কোন বাবা যদি মারা যায়, মা কি ওই কোন সন্তানকে তার ওই অংশের একটা অংশ দিয়ে বড় ছেলেকে দিয়ে যায়, বাকি 2 ছেলে কি ওই সম্পত্তির কোনো অংশ পাবে কিনা? মা যদি সম্পত্তির মালিক হয়ে থাকে, মা যদি সম্পত্তির অ্যাবসলিউট মালিক হয়, শুধু মা না, কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা সম্পত্তির অ্যাবসলিউট মালিক হয়ে থাকে, উনি ওনার ইচ্ছা মতো প্রপার্টি যে কোনো ব্যক্তিকে দিয়ে দিতে পারবে, এটাতে কেউ কিছু করার নাই।
বুঝছেন? মা যদি স্যার কিছু শুনতে পাচ্ছি না স্যার, সরি স্যার। হ্যাঁ আমার মনে হচ্ছে মা আমার নেটওয়ার্কের যদি সমস্যা। মা মনে হচ্ছে যদি আপনার নেটওয়ার্ক না, বাংলাদেশের নেটওয়ার্কের সমস্যা। মা যদি প্রপার্টির যদি অ্যাবসলিউট মালিক হয়ে থাকে, বড় ভাইকে যদি দিয়ে দেয়, কেউ কিছু করার থাকবে না। শুধু মা বলে না, যে কোনো ব্যক্তি তার প্রপার্টি যদি যে কোনো ব্যক্তিকে যদি হ্যান্ড ওভার করে দেয় বা বিক্রি করে বা কোনো কিছু করে, সেটাতে অন্য কোনো কিছু কেউ বলার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? স্যার ওনার ওখানে নেটের সমস্যার কারণে আপনার কথা উনি শুনতে পাচ্ছেন না স্যার। শুনতে না প্রশ্ন করে বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। না আপনি শুনতে পারছেন আমার উত্তর, না এমনি থ্যাঙ্কস দিতেছেন? বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কেউ আছে নাকি বলেন? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা সিম্পল প্রশ্ন আছে। বলেন বলেন, সিম্পল হোক আর ইয়া হোক, কোনো সমস্যা স্যার নেই, বলেন। বলতেছি রিসিভার যদি ওর দায়িত্বগুলো পালন করতে ব্যর্থ হয়, এক্ষেত্রে কোর্ট কি ওনাকে কোনো শাস্তি প্রদান এই তো করে? লাইনে আসতেছেন, এটা সামনের ক্লাসে আমি পড়াবো। তাহলে কি করা যায় এটা সামনের ক্লাসে পড়াবো। অ্যাডভান্স বলাটা কি ঠিক হবে? ওকে স্যার। এটা তো when he failed to না স্যার, চমৎকার একটা কথা বলছেন যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি রিসিভারকে এই যে ল পড়তেছেন কি জন্য? রিসিভারের ঘাট মটকায় ধরার জন্য। তো সে যদি উল্টাপাল্টা করে, তার সাথে অবশ্যই কিছু একটা করতে হবে না? তো অবশ্যই সেই জিনিসগুলোর কাজ আমি নেক্সট ইয়ারে পড়ব। when receiver fail to do his duty, what should be done, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমি প্রথমে রেসপন্সিবিলিটি গুলো যেগুলো বলেছি, সেই রেসপন্সিবিলিটি গুলো ক্লোজ করে তারপর আমরা সেটাতে যাব। ওকে, উইশ অল দ্য বেস্ট। আপনাদের চিস্তি স্যার কিছুক্ষণের মধ্যে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা রিসিভারটা কমপ্লিট করে ফেলবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।